সকাল সকাল আজকে গিয়েছিলাম ডাক্তারের কাছে টেস্ট করাতে কয়েক রকমের। এই টেস্টগুলোতে রেজাল্ট ভালো বা খারাপ পেলে কি হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে এমন কতগুলো গল্প করব যা এর আগে হয়তো আপনাদের সাথে আমার গল্প করা হয়ে ওঠেনি। ওর বাবা আর আমি যখন আসছিলাম ব্লাড টেস্ট করিয়ে পর, তখন এই সবজিগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো এখন মেলে রাখছে ওর বাবা। আর যেহেতু আমি উপোস করে পরে যেহেতু রক্ত পরীক্ষার জন্য খাওয়া যায় না, তাই চাটা খাওয়া হয়নি, এখন এসে একটু চা করে খেতে বসেছি। আজ আপনাদের সাথে যে গল্প করব সেটা হচ্ছে মা হওয়ার পর জীবনের পরিবর্তনের গল্প। কতটা জীবন পরিবর্তন হয়ে যায়, কি কি অদ্ভুত রোগ দানা বাঁধে শরীরে, সেই সব গল্প করব আপনাদের সাথে। অনলাইনে এই জিনিসগুলো এসেছিলো, দেখুন জীবন কত সহজ হয়ে গেছে আমাদের কাছে, জীবনে সমস্ত কিছু আমরা হাতের কাছে পাচ্ছি, অথচ জীবনে কত রকম জিনিস আমাদের এসে রোগ বাঁধে এক একটা বয়সের পর। সেই বয়সে হয়তো সেই রোগ হওয়ারই নয়, অথচ আমাদের জীবনে এইসব রোগগুলো খুব সহজে আজকাল দানা বেঁধে যাচ্ছে। কি করে যে হচ্ছে বোঝা যাচ্ছে না। হয়তো আমাদের মারা এই বয়সে অনেক বেশি ফিট ছিল, আমাদের ঠাকুমারাও অনেক বেশি ফিট ছিল, কিন্তু আমরা যেন সকলেই ব্যথা বেদনা নানা রকম জিনিস নিয়ে বেঁচে আছি, লড়াই করছি। কীরকম একটা জীবন হয়ে যাচ্ছে সকলেরই। সেদিন ইচ্ছেদের স্কুলের একজন গার্জেনের ফোন পেলাম, তার নাকি ভিটামিন ডি কমে গেছে, একেবারে 10-এর ঘরে চলে গেছে। ভাবুন একবার অবস্থা, তার সারা শরীরে প্রচণ্ড ব্যথা। বাচ্চাটি মাত্র ক্লাস 3, এখন তাকে কতটা দীর্ঘ পথ সেই বাচ্চার জন্য চলতে হবে, আর তার সাথে নিজের জীবন তো আছেই। আপনাদের সাথে আজকে সেই গল্পই করব যে এই পরিস্থিতি কি আমার জীবনেও হয়েছিল কখনো। আমাকে এটা খাওয়ার মতন নয়, কিন্তু ভালোই। মেয়ের জন্ম যেদিন হবে তার আগের দিন আমায় হসপিটালে যখন সিজারের জন্য দিয়ে আসা হলো, রাত থেকে আমার প্রচণ্ড প্রেশার বাড়তে শুরু হলো। সেই প্রেশার এমন জায়গায় পৌঁছলো যে আমি চোখে দেখতে পাচ্ছি না, এরকম অবস্থা। ইচ্ছের জন্মের আগে আমার না আছে সেন্স, না আছে কিছু। তখন আমাকে অক্সিজেন দিয়ে কোনো রকমে আস্তে আস্তে ঠিক করা হয়েছিল। তারপর ইচ্ছে সুস্থই ছিল, কিন্তু আমার নিজের প্রবলেমের জন্য আমাকে হসপিটাল থেকে ছাড়তে 5 দিন দেরি হয়েছিল। নানা রকম ইনফেকশন সেই সময় আমার শরীরে ধরা পড়েছিল। সাথে প্রেশারটা বলেছিল যে 14 দিন যদি আপনার 14 দিনের ওপর প্রেশারটা থাকে তাহলে ওষুধ খেতে হবে, না হলে 7 দিন পর ওষুধটা বন্ধ করে দেওয়া যাবে। কিন্তু তার সাথেই আমার ধরা পড়েছিল কোলেস্টেরল হাই। এই কোলেস্টেরল হাই জিনিসটা এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের শরীরে অন্যান্য রোগকেও ডেকে নিয়ে আসে। তখন ডাক্তার আমাকে মোটামুটি 6 মাসের মতো ওষুধ দিয়েছিলেন। তারপর আমি দেখলাম এই ওষুধ যদি আমি খেতে থাকি তাহলে এখন এই বয়স থেকে ওষুধ খেলে এটাই কিন্তু আমার ভবিতব্য হয়ে দাঁড়াবে, ওষুধ ছাড়া আমি চলতেই পারবো না। সাথে ডাক্তার বলেছিলেন যে আপনাকে প্রতিদিন 8 ঘন্টা করে হাঁটতে হবে, সেটা আমি কন্টিনিউ রাখি। এবং প্রথমে আমি কিছুদিন ওষুধটাকে বন্ধ করে টেস্ট করালাম, দেখলাম যে আমার কোলেস্টেরলটা অনেকটাই নেমে গেছে। তারপর ধীরে ধীরে মনে হলো যে সব কিছু নর্মাল হয়ে গেছে। এই অবসরে হঠাৎ করে আমার প্রচণ্ডভাবে হাঁটু, পিঠ, কোমর এইসবের ব্যথা শুরু হলো। আগের থেকে শুনেছিলাম যে সিজার হলে নাকি এই সমস্ত ব্যথা প্রচণ্ড হয়, তাই আমি প্রথমে এটাকে খুব নর্মালভাবে ধরেছিলাম যে এটা হয়তো নর্মাল, সিজার হলে সকলেরই হয় সেরকম। কিন্তু আমি গিয়েছিলাম একবার বাড়ি, সে বাড়ি থেকে আর ফিরে আসতে পারি না। যেদিন ফিরে আসার দিন, সেদিন আমার প্রচণ্ড ব্যথা। বাবা একটা পেন কিলার দিয়েছিল, আমার বাবা যেহেতু ডাক্তারের নিয়ে অনেক কিছুই জানে, আগে বাবা এই লাইনেই ছিল, তো সেই ওষুধ খেয়ে কোনো রকমে আমার ট্রেনে করে বাড়ি ফেরা, কলকাতায় ফেরা। তারপরেও আমার কিছুতেই আর ব্যথা কমে না। আবার ফিরে অন্য একজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিই এবং তিনি আমার টেস্ট করার পর মাথায় হাত দিয়ে বসে পড়েন, আমার ভিটামিন ডি ধরা পড়ে 7। আমি তো প্রথমে ব্যাপারটাকে অত গুরুত্ব দিয়ে ভাবিনি।
তারপর ডক্টর আমায় বোঝালেন যে এটা হচ্ছে এমন একটা রোগ যেটা আপনার শরীর থেকে আপনি যতদিন ফিডিং করিয়েছেন ততদিন বাচ্চা ব্যাংকের মতো আপনার শরীর থেকে নিয়েছে, আর আপনার শরীরের ভিটামিন ডি তলানিতে ঠেকে গেছে। আসলে আমরা যখন নতুন মা হই তখন অনেক কিছুই আমরা ডাক্তারের কথার উপরে গিয়ে নিজেরা নিজেদের মতন করে পণ্ডিতগিরি করতে চাই বলা যায়। আমিও সেরকম, ডাক্তার বলেছিলেন সেই সময় ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে, তার সাথে আয়রনের সাপ্লিমেন্ট নিতে। কিছুদিন নেওয়ার পর তারপর ভেবেছি কি দরকার, আমার মারা তো নেয়নি, আমারও নেওয়ার দরকার নেই। এইভাবে আমি কিন্তু কোনো রকম সাপ্লিমেন্ট সেই সময় নিইনি, এবং যেহেতু আমার কোলেস্ট্রল হাই ছিল সেহেতু আমি ডিম ফিম এইসব কিছুই খেতাম না। তার ফলশ্রুতিতে হয়ে দাঁড়ায় প্রচণ্ডভাবে ভিটামিন ডির ডেফিসিয়েন্সি। এই ভিটামিন ডির ডেফিসিয়েন্সি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের শরীরে প্রচণ্ডভাবে এফেক্ট ফেলে। কম বয়সে আমাদের অনেকের মধ্যে অনেক রকম ব্যথা এইসব দেখা দিতে থাকে। এখন প্রশ্ন হলো এই সব ব্যথা ট্যাথা কিভাবে আমি তাহলে এর উপরে গেলাম, কিভাবে তাহলে এখনও পর্যন্ত আমি প্রতিদিন হাঁটা চলা করছি, প্রতিদিন কিভাবে আমি ফিট থাকছি। এই ফিট থাকার রহস্য হচ্ছে, প্রথমেই আমি কি করলাম, সবার কথার বিরুদ্ধে গিয়ে রাত্রের মিল যে হয়, মানে রাত্রে যে খাবার হয়, সেই খাবারটাকে একেবারেই কম করে দিলাম। প্রথমে তো কম করলাম কারণ আমার ওয়েটটা অনেকটাই গেন হয়ে গেছিলো। ডক্টর বারবার বলছিলেন ওয়েটটাকে একটু কমাতে হবে। আমার হাইটও বেশি নেই, তাই ওয়েটটা একটা বড় ম্যাটার। আপনার শরীরে এতটাই ক্ষমতা ভগবান দিয়েছে যতটা আপনার ওয়েট নিতে পারবে শরীরে। যদি অতিরিক্ত ওয়েট থাকে তাহলে এই ভিটামিন ডির ডেফিসিয়েন্সি যাদের আছে তাদের কিন্তু প্রচণ্ড প্রবলেম হয়। নিজে আমি এটা ফেস করেছি। সেই জন্য প্রথমেই আমি রাত্রের খাবারটাকে কমাতে থাকলাম। কমিয়ে কমিয়ে লাস্টে আমি এখন যে অবস্থায় আছি তাতে আমি ঘুগনি, স্যালাড, মুড়ি এইসব জাতীয় খাবার খেয়ে কিন্তু রাত্রেবেলা থাকি। এখন উল্টো দিকে ঝাড় দেয়। কি করছো তুমি? এটা আমার নকল। যেরকম নর্মাল খাবার হয় সমস্ত কিছুই আমি খাই, যেসব খাবার আমরা খেয়ে থাকি বাঙালি বাড়িতে, এমনকি ফ্যান ভাত বা কোনো কিছু এমন নয় যে আমি এই খাবারটা খাই না, যে এটাতে বেশি ওয়েট গেন করে যাব। পরিমাণে কম খাই, ওয়েটটাকে কম রাখার চেষ্টা করি। আর আরেকটা কথা হচ্ছে সকালে হাঁটা, বিকেলে বাচ্চার সাথে পার্কে গিয়ে একটু অ্যাক্টিভিটি করা, এবং সারাদিনে যখনই সুযোগ সময় পাই তখনই কোনো না কোনো অ্যাক্টিভিটিতে নিজেকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করি। কখনো ঝুল ঝাড়া হতে পারে, কখনো আলমারি গোছানো হতে পারে, কখনো আবার অন্যান্য যে কোনো কিছু হতে পারে যেটাতে আমার একটু পরিশ্রম হবে, যাতে আমি ওয়েটটাকে ঠিক করে কন্ট্রোলে রাখতে পারি। আর খাওয়া দাওয়ার মধ্যে বাড়িয়েছি, প্রতি সপ্তাহে আমি 2টো করে ডিম খাই, যেহেতু আমার কোলেস্ট্রলটা ছিল। আর প্রতি 6 মাস অন্তর অন্তর একবার করে টেস্ট করাই অবশ্যই, যে কোলেস্ট্রল কতটা বেড়েছে বা কমের দিকে আছে। তো ভগবানের অশেষ ধন্যবাদ যে এই সব জিনিস ফলো করাতে কোলেস্ট্রল কিন্তু আর আমার কোনো মতেই বাড়েনি, নর্মাল আছে। আর ডক্টর বলেন যে জেনেটিকভাবে আমাদের ফ্যাটি লিভার থাকবে, তাই ফ্যাটি লিভার আমার কোনো সময় ধরা পড়ে, কিন্তু সেটাতে কোনো দিনই আর ডক্টর ফিরে আমায় ওষুধ দেননি। সপ্তাহে 2 দিন করে আমি ডিম খাই, আর চেষ্টা করি একটু করে বাদাম খাওয়ার, মোটামুটি 4-5টা বাদাম যেমন পরিমাণে হয়। হয়তো কোনো দিন বিকেলবেলা একেবারেই বাদাম আর মুড়ি খেয়ে নিলাম, বা রাত্রেবেলা বাদাম আর মুড়ি খেলাম। এইভাবে এমন নয় যে বাদামের জন্য আমি কাঠবাদাম বা অন্যান্য যেসব বাদাম প্রচুর কস্টলি সেগুলোই সবসময় খাই। কখনো কখনো চিনে বাদাম এইসব দিয়েও আমি মুড়ি বা অন্যান্য জিনিস খাই। এইভাবে চলাতে আমি কিন্তু প্রচুর উপকৃত হয়েছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ছোটোবেলায় যেগুলো আমরা অপছন্দ করি, মানে সবজির মধ্যে যেসব জিনিস আমরা অপছন্দ করি, সকল ছোট বাচ্চাই অপছন্দ করে ছোটোবেলায়, সেই সবজির প্রতি প্রচণ্ড ভক্ত হয়েছি। সবজি আমি সমস্ত কিছুর সাথে অ্যাড করার চেষ্টা করি, তাতে ডিম ভাজা হোক বা চিকেন হোক বা মাছ হোক, যে কোনো কিছুর সাথে আমি সবসময় চেষ্টা করি প্রচুর পরিমাণে সবজি টবজি এইসব অ্যাড করে দেওয়ার। তাতে কি হয়, সবজির মধ্যেও কিন্তু মিনারেল, খনিজ লবণ এইসবগুলো আছে, তাই প্রচুর পরিমাণে এইগুলোতেও কিন্তু শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আর তৃতীয় নাম্বার হচ্ছে, আমি আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে রাত্রের মিলটা বন্ধ করার পাশাপাশি সকালে কিন্তু আমি সকালেই লাঞ্চ করি, আর তারপর দুপুরবেলায় লাইট খাবার খাই,
বিকেলেও লাইট খাবার খাই, কিন্তু কার্বোহাইড্রেটকে একেবারে বাদ দিয়ে চলি না, কেননা শরীরে কার্বোহাইড্রেটেরও প্রচণ্ড প্রয়োজনীয়তা আছে শরীরকে সুস্থ রাখার ক্ষেত্রে। কথা বলতে বলতে আপনাদের সাথে আমার আজকে লাঞ্চের রেসিপিও রেডি হয়ে গেল, বাড়িটাও ঝাড়া হয়ে গেল। দেখুন, কথা বলতে বলতে গল্প করতে করতে কতটা সময় চলে গেল। এইবার আমি লাঞ্চ পরিবেশন করব এখন। আপনাদের মধ্যে কারো কি এরকম কোনো সমস্যা আছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর ভয় পাবেন না, ডাক্তার বললে পরেও আপনি নিজের মতন করে ভাববেন আপনার শরীর কোনটাতে ঠিকঠাক থাকবে সেরকম খাবার খাওয়ার চেষ্টা করবেন। সবসময় হেলদি লাইফস্টাইলকে ফলো করবেন, দেখবেন এই সব সমস্যাগুলোতে আপনি চলতে পারবেন। এমন নয় যে এগুলো সুস্থ হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে। এখনও আমাকে মাঝে মধ্যে ভিটামিন ডি ট্যাবলেট খেতে হয় ডাক্তারের পরামর্শ মেনে। তবে হ্যাঁ, হেলদি লাইফস্টাইল ফলো করাতে আমি অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি, এটা বলতে পারি। আর খাবারের পরিমাণটাকে অনেকটাই কমাতে হবে, লোভটাকেও কন্ট্রোল করতে হবে। এমন নয় যে জীবন থেকে সমস্ত খাবারকে বাদ দিতে হবে, অবশ্যই খেতে হবে, কিন্তু পরিমাণ বুঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ধন্যবাদ।